আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট। ইসরায়েলের আগামী নির্বাচনই হবে নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের শেষ, আল জাজিরার প্রতিবেদন। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের ভয়ঙ্কর অস্ত্রের অনুকরণ করছে পুরো বিশ্ব। নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য পিছু হটা ও অনুতাপের কারণ হবে, ইরানি এমপি। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরের বুরকিনা ফাসো। এবার হিন্দু রক্ষা দলের আপত্তিতে রাতের আঁধারে গুড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর একটি সমঝোতায় পৌঁছেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। সম্প্রতি দুই দেশের স্বাক্ষরিত সেই যুদ্ধবিরতি চুক্তিও এখন ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে। কেননা বিশ্ব জ্বালানি বাণিজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগের যুদ্ধের ক্ষত না শুকাতেই ফের নতুন উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরে ইরানি বাহিনীর মুহুর্মুহু হামলা মধ্যপ্রাচ্যে নিজেদের স্থাপনার নিরাপত্তা নিয়ে মার্কিনীদের নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত এই ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের প্রধান কার্যালয় এবং এই অঞ্চলে মার্কিন নৌ অপারেশনগুলো প্রধান কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে জুনের মধ্যে ইরান এই ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেকগুলো হামলা প্রতিহত করা সম্ভব হয়েছিল, তবে কিছু ক্ষেপণাস্ত্র ঠিকই প্রতিরক্ষা ব্যারিয়ার ভেদ করে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় ঘাঁটির মূল কমান্ড, হেডকোয়ার্টার, আরও ১ ডজনেরও বেশি ভবন এবং মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত ২টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেন্টাগন ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেনি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হামলা তীব্র হওয়ার আগেই বেশিরভাগ সেনা ও কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় ঘাঁটিতে কেউ নিহত হননি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, ভবন নয়, সামরিক বাহিনীর মূল লক্ষ্য ছিল মানুষের জীবন রক্ষা করা। তিনি বলেন, এই কৌশলটি কার্যকর প্রমাণিত হয়েছে, কারণ ইরান ৮,০০০-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা সত্ত্বেও পুরো সংঘাতের মধ্যে মাত্র ২টি হামলায় মার্কিন সেনাদের প্রাণহানি ঘটেছে। ইরানের এই হামলা মার্কিন কর্মকর্তাদের স্তম্ভিত করেছে, কারণ এটি প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম সুরক্ষিত সামরিক ঘাঁটিও পুরোপুরি নিরাপদ নয়। ইরান এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই ক্ষতি করতে সক্ষম হয়েছে যেগুলোর নির্মাণ ব্যয় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অত্যন্ত ব্যয়বহুল অস্ত্রশস্ত্রের তুলনায় অনেক কম। ইরানের কাছাকাছি অবস্থিত বিশাল এবং স্থায়ী ঘাঁটিগুলো আর নিরাপদ কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। এখন একটি নির্দিষ্ট স্থানে সেনা ও সরঞ্জাম পুঞ্জীভূত করে রাখার পরিবর্তে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে একাধিক ঘাঁটিতে ছড়িয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সুরক্ষার উপায় আরও উন্নত করার চেষ্টা করছে। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েলের আগামী নির্বাচনই হবে নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের শেষ, আল জাজিরা প্রতিবেদন। ইসরায়েলের আসন্ন নির্বাচনে সম্ভবত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জায়গায় অন্য কোনো নেতা পেতে যাচ্ছে সেখানকার জনগণ। কারণ আঞ্চলিক যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা এবং দুর্নীতি অভিযোগের কারণে এরই মধ্যে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছেন এই ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন নেতানিয়াহু, কিন্তু অক্টোবরে অনুষ্ঠিতব্য আসন্ন সাধারণ নির্বাচনের কারণে তিনি এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যা তার প্রায় 4 দশকের রাজনৈতিক জীবনের এক তিক্ত
পরিসমাপ্তি ঘটাতে পারে। এর পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ঘটনা প্রবাহ। গত 28 ফেব্রুয়ারি নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার সাথে যোগ দিতে রাজি করানোর পর তেহরান ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর উপর পাল্টা হামলা শুরু করে। উত্তরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর ফলে নেতানিয়াহু একদিকে লেবাননের সামরিক অভিযান বন্ধ করার মার্কিন চাপ, অন্যদিকে ইরান ও তার আঞ্চলিক মদতপুষ্টদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আগ্রহী ইসরায়েলি জনগণের মাঝে আটকা পড়েছেন। এদিকে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন হামলার আগে ও পরে তার সরকারের ব্যর্থতা নিয়ে একটি স্বাধীন প্রকাশ্য তদন্ত করতে না পারায় নেতানিয়াহু ব্যাপক জনরোষের সম্মুখীন হয়েছেন। গাজায় পরবর্তী গণহত্যার পর ইসরায়েল তার কর্মকাণ্ডের জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক তদন্তের সম্মুখীন হওয়া ছাড়াও কয়েকটি দেশের কাছে একঘরে হয়ে পড়েছে এবং মার্কিন রাজনৈতিক মহলে তা আরো সোচ্চার সমালোচনার মুখে পড়েছে। এর মধ্যে নেতানিয়াহু এখনো 2019 সাল থেকে শুরু হওয়া একাধিক দুর্নীতির অভিযোগের মুখোমুখি। এগুলোতে দোষী সাব্যস্ত হলে তিনি সম্ভবত কারাবাসে যেতে পারেন। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বাহরাইনে মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। পাশাপাশি কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কয়েকটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ওয়াশিংটন চাইলেই এই অঞ্চলের কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে স্থানান্তর করতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এর মধ্যে বাহরাইনে 5ম মার্কিন নৌবহরের সদর দপ্তরটি বারবার আক্রান্ত হয়। কুইনিপিয়াকের জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের 61% মানুষ বিশ্বাস করেন তেহরানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পরও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা পুরোপুরি রয়ে গেছে। এই ইস্যুতে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে বড় কোনো মতভেদ নেই। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এই হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর এবং আরও অন্তত 1 ডজন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেন্টাগন এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এদিকে এই যুদ্ধ নিয়ে মার্কিন নাগরিকদের মনোভাবেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। সম্প্রতি যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সই হয়েছে, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিত। এই চুক্তি অনুযায়ী স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার শর্তাবলী নিয়ে আলোচনার জন্য 60 দিন যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সমঝোতার পর যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে 60% মার্কিন ভোটার মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ লাভজনক হয়নি। দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের লুকাস মডেলের উপর ভিত্তি করে একটি দীর্ঘ পাল্লার কামিকাজে ড্রোন তৈরি করবে, যা মূলত ইরানের শাহেদ 136 থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি একটি মানবহীন আকাশযান। অর্থাৎ দক্ষিণ কোরিয়া এখন এমন একটি পথ অনুসরণ করছে যার সূচনা বিন্দু ইরানের নিজস্ব প্রযুক্তি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, এটি প্রথম ঘটনা নয় যেখানে পশ্চিমা গণমাধ্যম এমন বাস্তবতা স্বীকার করেছে। প্রায় 4 মাস আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ইন্টারেস্ট একটি বিশদ প্রতিবেদনে লুকাস ড্রোন এবং শাহেদ 136 এর মধ্যে আশ্চর্যজনক সাদৃশ্যের কথা উল্লেখ করেছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই যুক্তরাষ্ট্রের মানবহীন আকাশযানটি কার্যত ইরানি মডেলের রিভার্স ইঞ্জিনিয়ারিং সংস্করণ। এখন দক্ষিণ কোরিয়ার একই পথে এগোনোর প্রমাণ করবে এক সময় যেটিকে শুধুই ইরানের নিজস্ব অর্জন বলা হতো, তা এখন কম খরচে তৈরি হওয়া নতুন প্রজন্মের মানবহীন আকাশযান উন্নয়নের বৈশ্বিক মডেলে পরিণত হয়েছে। এই অগ্রগতি শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এটি বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তির ভারসাম্যে ইরানের অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত একটি প্রধান ধারণা ছিল যে নিষেধাজ্ঞার কারণে বিচ্ছিন্ন একটি দেশ উন্নত প্রযুক্তি
তৈরি করতে সক্ষম নয়। সেই বর্ণনায় বলা হতো নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতিকে থামিয়ে দেবে এবং দেশটিকে চিরস্থায়ী প্রযুক্তি ভোক্তায় পরিণত করবে। কিন্তু গত 4 দশকের অভিজ্ঞতা ভিন্ন বাস্তবতা দেখিয়েছে। নিষেধাজ্ঞার অপেক্ষায় না থেকে ইরান এমন একটি সক্ষমতার উপর গুরুত্ব দেয় যেটি কোনো নিষেধাজ্ঞা থামাতে পারে না, মানব সম্পদ, নিজস্ব জ্ঞান এবং আত্মবিশ্বাস। এই পরিবর্তনের ফলে ধীরে ধীরে হাজার হাজার জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র এবং প্রযুক্তি কমপ্লেক্স গড়ে উঠেছে দেশটিতে। আর স্থাপনাগুলো গড়ে তোলার মাধ্যমে ন্যানো প্রযুক্তি, চিকিৎসা থেকে শুরু করে প্রতিরক্ষা শিল্প পর্যন্ত প্রতিযোগিতামূলক পণ্য তৈরি করে থাকে দেশটি। ইরানের মানবহীন আকাশযান শিল্প এই পথের অন্যতম স্পষ্ট উদাহরণ। নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য পিছু হটা ও অনুতাপের কারণ হবে, ইরানি এমপি। চলমান আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ওয়াশিংটনের কূটনীতি ও যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতির প্রতি অনীহা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের একজন জ্যেষ্ঠ সদস্য। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র আবারও আলোচনার মধ্যেই ইরানের ওপর হামলা চালিয়েছে। আজিজের অভিযোগ, ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট প্রমাণ করেছেন যে তিনি আলোচনার নীতি কিংবা যুদ্ধবিরতির শর্ত মেনে চলার কোনো প্রতিশ্রুতি রক্ষা করবেন না। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির এই বেপরোয়া লঙ্ঘন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য পিছু হটা ও অনুতাপের কারণ হবে। তার ভাষায়, অতীতের মতো এবারও এর পরিণতি হবে যুক্তরাষ্ট্রের পিছু হটা ও অনুতাপ। দোষ চাপিয়ে দেওয়ার পুরনো কৌশল এখন আর কাজ করবে না। আজিজের এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন ইরানের আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ইরানের উপর চালানো হামলার জবাবে তাদের নৌবাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ চলমান আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানি পাল্টা হামলার বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। সূত্র আল জাজিরা। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরের বুর্কিনা ফাসো। সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কে তিক্ততা প্রকট আকার ধারণ করলো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুর্কিনা ফাসো সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের মাধ্যমে বুর্কিনা ফাসোর ক্ষমতায় বসেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে। তার সরকারের শুরু থেকেই পশ্চিমা দেশগুলো এবং বিশেষ করে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করেছে। টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ফ্রান্সের বিরুদ্ধে ধারাবাহিকভাবে তাদের স্বার্থের পরিপন্থী কাজ করার অভিযোগ এনেছে বুর্কিনা ফাসো। দেশটির যোগাযোগ মন্ত্রী গিলবার্ট ওয়েদ্রাউগো বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন তা এখনো অনুপস্থিত। তিনি জানান, প্যারিসের সঙ্গে সম্পর্ক গভীরভাবে পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে নব্য ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার অভিযোগ এনে তিনি বলেন, যারা আমাদের দেশ ও পুরো সাহেল অঞ্চলকে শোকের সাগরে ভাসাচ্ছে সেসব সন্ত্রাসীদের সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে ফ্রান্স। সূত্র আল জাজিরা। ভারতের উত্তরপ্রদেশের মুসলিম বিদ্বেষী বুলডোজার নীতির নির্মম শিকার হলো আরো একটি নির্মাণাধীন আল্লাহর ঘর। এবার উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষা দলের আপত্তিতে রাতের আধারে বিজনোর জেলার পেহারওয়ালা গ্রামে একটি নির্মাণাধীন মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসন। গভীর রাতে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই ন্যাক্কারজনক উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 1 মাস ধরে গ্রামবাসীদের পারস্পরিক সম্প্রীতি ও বোঝাপড়ার ভিত্তিতেই এই মসজিদের নির্মাণ কাজ চলছিল। কিন্তু মুসলিমদের এই ধর্মীয় অগ্রগতি সহ্য করতে পারেনি উগ্রপন্থী হিন্দু রক্ষা দলের সদস্যরা। তারা দলবল নিয়ে নির্মাণ স্থলে গিয়ে চরম হট্টগোল সৃষ্টি করে এবং পরবর্তীতে মহকুমা শাসকের কাছে অনুমোদনহীন নির্মাণ এমন ঠুনকো অজুহাত তুলে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন উগ্রপন্থীদের পক্ষ নিয়ে তৎপর হয়েছে। কোনো সময় না দিয়েই দাবি করা হয় মসজিদটির আনুষ্ঠানিক কোনো অনুমতি নেই। স্থানীয় মুসলিমরা গ্রামের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে এবং বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাত এড়াতে নিজেরাই মসজিদের কাঠামোর কিছু অংশ সরিয়ে নিতে শুরু করেছিলেন, কিন্তু উগ্রপন্থীদের তুষ্ট করতে মরিয়া প্রশাসন তাতেও ক্ষান্ত হয়নি। রাত 9টার দিকে ভারী বুলডোজার নিয়ে এসে পুরো মসজিদটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। সার্কেল অফিসার রাজেশ কুমার সিং প্রশাসনের এই একপেশে পদক্ষেপের পক্ষে সাফাই গিয়ে বলেন, উভয় পক্ষের আলোচনার পর মসজিদটি সরানো হয়েছে, কারণ এটি সরকারি অনুমোদন ছাড়াই তৈরি করা হচ্ছিল। বিজনোরের এই ঘটনাটি উত্তরপ্রদেশে চলমান মুসলিম বিদ্বেষী অভিযানেরই ধারাবাহিকতা মাত্র। সাম্প্রতিক মাসগুলোতে সম্বল, মথুরা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহকে অবৈধ আখ্যা দিয়ে গুড়িয়ে দিচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি প্রশাসন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট। ইসরায়েলের আগামী নির্বাচনই হবে নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের শেষ, আল জাজিরার প্রতিবেদন। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের ভয়ঙ্কর অস্ত্রের অনুকরণ করছে পুরো বিশ্ব। নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য পিছু হটা ও অনুতাপের কারণ হবে, ইরানি এমপি। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরের বুর্কিনা ফাসো। এবার হিন্দু রক্ষা দলের আপত্তিতে রাতের আঁধারে গুড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।